সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা হার্টের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে হার্ট ব্লক। অনেকেরই আসলে আমাদের এই সম্পর্কে পরিষ্কার ধারণা নেই যে আসলে হার্ট ব্লক আসলে কি। অনেক সময় আমরা হার্ট ব্লককে আমাদের যে হৃৎপিণ্ডে যে ধমনীগুলো রয়েছে তার ব্লকের সঙ্গে গুলিয়ে ফেলি। বিষয়টি কিন্তু একটু আলাদা, কারণ হার্টের একটি যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা একটা সার্কিটের মতো রয়েছে সেটির সঙ্গে এই হার্ট ব্লকটি জড়িত। এই প্রসঙ্গে কথা বলবো এর আধুনিক চিকিৎসা ও প্রতিকার নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আমাদের স্ক্রিনে যুক্ত আছেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ, ইনভেসিভ কার্ডিওলজিস্ট, কনসালটেন্ট ইনভেসিভ কার্ডিওভাস্কুলার ডিজিজ, এশিয়ান মেডিকেল কেয়ার, আলবার্ট আইনস্টাইন মন্টিফিওরি মেডিকেল সেন্টার, যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অতিথি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে টেলিভিশন কর্তৃপক্ষ সহ দর্শকবৃন্দকে অনেক সালাম জানাচ্ছি। আমরা আসলে আজকে একটি বিষয় পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে যে অনেক সময় আমরা সাধারণত দেখা যাচ্ছে যে হার্ট ব্লকের সাথে যেটা আমরা ইস্কিমিক হার্ট ডিজিজ বা আমাদের যে হার্টের যে আর্টারিগুলো রয়েছে সেটার ব্লককে গুলিয়ে ফেলি বা একরকম করে ফেলি। আসলে এই দুটি ব্লকের মাঝখানে কিভাবে আমরা মানে এটাকে ডিফাইন করব, পার্থক্য করব, বা হার্ট ব্লক বলতে আমরা কি বুঝি? জি, খুবই সুন্দর প্রশ্ন আপনি যেটি বলেছেন, যে আমরা অনেক সময় এটি এদিক সেদিক হয়ে যায় হার্ট ব্লকের ব্যাপারে। তো হার্ট ব্লক যখনই আমরা বলে থাকি, ম্যাক্সিমাম সময় আপনি যেটি বলেছেন, আমরা করোনারি আর্টারির মধ্যে কোনো যদি ব্লকেজ হয়ে থাকে ওইটাকেই ম্যাক্সিমাম সময় বুঝিয়ে থাকি। আবার আমরা কার্ডিওলজিস্টরা আবার অনেক সময় কিংবা পেশেন্টদেরকেও বলা হয় যে ইলেকট্রিক্যাল সিগন্যালে যদি কোনো ধরনের যদি বাধাগ্রস্ত হয়ে থাকে ওইটাকে হার্ট ব্লক বলে থাকে। এটি কেমন? হার্টটা হচ্ছে তো একটা পাম্পিং মেশিন, এটির একটা নির্দিষ্ট একটা ইলেকট্রিসিটি লাগে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হার্টের উপরের চেম্বারে যে পেসমেকারটা দিয়েছেন, সাইনাস নোড, এবং সেইখানে থেকে যে ইলেকট্রিক সিগন্যালটা উপরের হার্ট থেকে যে নিচের হার্টে যে একটা নির্দিষ্ট গতিতে যে আসে, এটার মধ্যে যদি কোনো ধরনের বাধাগ্রস্ত হয়ে থাকে ওইটাকে হার্ট ব্লক বলে থাকি। এবং এই হার্ট ব্লক বিভিন্ন ধরনের আছে, যেটি ফার্স্ট ডিগ্রি হতে পারে, সেকেন্ড ডিগ্রি হতে পারে, তারপর কমপ্লিট হার্ট ব্লক হতে পারে, এবং এটির উপর নির্ভর করে ট্রিটমেন্টটাও ভিন্ন হয়ে থাকে। জি, মূলত আসলে যে ইলেকট্রিক্যাল যে সিগন্যালটি রয়েছে, যেটি আপনি পেসমেকার বললেন, এটি নিয়ে কিন্তু সবার একটি ধারণা রয়েছে যে আমরা হার্টে পেসমেকার লাগাতে হবে বা আর্টিফিশিয়ালি যেটি বলা হয়। তো এই যে আমাদের অরিজিনাল বা আমাদের যেটা অরিজিনেট যে পেসমেকার রয়েছে হার্ট এসএ নোড যেটাকে বলা হয়, সাইনোয়েট্রিয়াল নোড, সেখান থেকেই মূলত সিগন্যালটি আসে এবং সেটি সমগ্র হার্টের মাসেলে ছড়িয়ে পড়ে একটি ওয়্যারের মাধ্যমে, যেটা আমরা বলছি যে বান্ডেল অফ হিজ বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে নোড যেটা রয়েছে তারপর থেকে ফাইবার দিয়ে। তো সেই জায়গায় যদি কোনো ধরনের বাধা আসে তাহলে আমরা বলছি সেটাকে হার্ট ব্লক, এবং ধারাগুলো আপনি বললেন। আসলে এই হার্ট ব্লকটি মূলত কাদের হয়, কোন বয়সে হয়, এবং এটাকে কিভাবে আসলে আমরা বুঝতে পারি যে আসলে তার হার্টের এই ইলেকট্রিক্যাল সিস্টেমে সমস্যা হয়েছে? জি, তো এটি এখানে বয়সের থেকেও আপনার অনেক কিছু ফ্যাক্টর নির্ভর করে থাকে। যেমন আপনার কারো যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে, বিশেষ করে রাইট করোনারি আর্টারি যদি ব্লকেজ হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে আপনার এই হার্ট ব্লকটা হতে পারে। আবার অনেক সময় আপনার কার্ডিওমায়োপ্যাথি হলে সেটির জন্য হতে পারে। তারপর আপনার যদি ভালভুলার হার্টের মধ্যে যে আমাদের বাল্ব আছে সেগুলোর মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সেটির জন্য হতে পারে। অনেক সময় যে আপনার যে কন্ডাকশন পাথওয়ে আছে এটা এইজিং প্রসেস হতে পারে, সেটাতে যদি স্ক্যারিং হয়ে যায় সেটির জন্য হতে পারে। অনেক সময় হার্ট সার্জারির সময় যদি আপনার কোনো ধরনের ড্যামেজ হয়ে থাকে সেটির জন্য হতে পারে। অনেক সময় আপনার কারো যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়ে থাকে, যেটাকে আমরা সাইনাস পজ অনেক সময় হয়ে থাকে, সেটির জন্য হতে পারে। আবার আমেরিকাতে কিন্তু লাইম ডিজিজ আছে, বাংলাদেশে খুব সম্ভবত এটি নাই। এই লাইম ডিজিজ এক ধরনের ইনসেক্ট, যদি এটা বাইট করে থাকে তাদের ক্ষেত্রে হতে পারে। আবার অনেক সময় জেনেটিক অ্যাবনরমালিটি হলে তাদের ক্ষেত্রে হতে পারে। বিভিন্ন ধরনের জেনেটিক প্রবলেম আছে, অনেক কারণে হতে পারে। জি, খুব চমৎকার করে বললেন। আসলে যদি এর শুরুটা কিভাবে, মানে আসলে কিছু তো নিশ্চয়ই বাহ্যিক কিছু সিমটমস অথবা কিছু সাইন আমরা নোটিস করি যে যার কারণে আমরা বলতে পারি যে উনি হার্ট ব্লক হয়েছে, সেগুলো যদি একটু বলতেন। জি, তো হার্টের যে কোনো সিমটমই
আপনার এটির মধ্যে চেস্ট পেন থাকবে, হয়তো শর্টনেস অফ ব্রেথ থাকবে, কিংবা হার্ট পালপিটেশন থাকবে, কিংবা নজিয়া, ভমিটিং। কিন্তু ইন্টারেস্টিংলি হার্ট ব্লকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনেক টায়ার্ডনেস লাগবে, অনেক ফ্যাটিগ, অনেক সময় অলমোস্ট আপনি পাসিং আউট মিনস বেহুশ হয়ে যাবেন, অথবা আনকনশাস হয়ে গেলেন। জি, হ্যাঁ, সিনকোপ। তো মানে এই ধরনের কোনো সিমটম থাকলে আপনাকে দেখতে হবে কোনো ধরনের হার্ট ব্লক আছে কিনা। মানে আমরা সংক্ষেপে সিনকোপ যদি বলে থাকি আর কি, যে হঠাৎ করেই দেখা গেল যে উনি জ্ঞান হারিয়ে ফেলছেন বা সোয়েটিং হচ্ছে, এই বিষয়গুলো তাহলে এটি, এবং এটিকে আসলে কি কি আমরা পরীক্ষা নিরীক্ষা আসলে আমাদের মধ্যে যেতে হয় যদি আপনারা সাসপেক্ট করেন যে না তার এই ধরনের সমস্যা থাকতে পারে, বিশেষ করে আমরা কি কি জি, ইনভেসিভ বা কার্ডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করি? জি। এটি সর্বপ্রথম আমাদের মেডিকেলের প্রত্যেকটা কিছুই আপনাকে ভেরি গুড মেডিকেল হিস্ট্রি নিতে হবে। আপনারা জানেন অ্যাবাউট 90% এটা পেশেন্টের হিস্ট্রির উপর নির্ভর করে থাকে। তারপর ফ্যামিলি হিস্ট্রিতে কোনো ধরনের এই ধরনের পেইন্টিং আছে কিনা সেটা দেখতে হবে। বিভিন্ন ধরনের স্মোক বা রিক্রিয়েশনাল ড্রাগ খাচ্ছেন কিনা, অন্য কোনো মেডিকেশন নিচ্ছেন কিনা সেগুলো দেখতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট, জেনেটিক টেস্ট, তারপর ইকেজি অবশ্যই দেখতে হবে। তারপর আপনার অনেক সময় যদি ইকেজির মধ্যে ধরা না পড়ে থাকে, অনেক সময় আমরা হল্টার মনিটর দিয়ে থাকি। জি, সেটি 5 ডেজ, 7 ডেজ, ইভেন ইভেন্ট মনিটরিং ফর 30 ডেজ হতে পারে। অনেক সময় যদি সেটিওতে না হয়ে থাকে, অনেক সময় লুপ রেকর্ডার দিতে পারি। অনেক সময় আমরা তাতেও যদি না ধরতে পারি, অনেক সময় ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করতে পারি, এক্সারসাইজ স্ট্রেস টেস্ট করতে পারি। তো এই ধরনের বিভিন্ন কিছুর মাধ্যমে জানা যায় যে হার্ট ব্লকটা কোথায় হচ্ছে বা কেন হচ্ছে। জি, এটি একটি বললেন এবং এর সাথে একটি কথা বললেন যেটি হচ্ছে অ্যাম্বুলেটরি ইসিজি বা যেটি আমরা হলটার মনিটরিং বলে থাকি। এটি কিন্তু বেশ জনপ্রিয় একটি পরীক্ষা। মানে এই হলটার মনিটরিং এর ক্ষেত্রে আসলে কিভাবে এই হার্টের এই সমস্যাগুলো, বিশেষ করে যে ইলেকট্রিক্যাল যে সিগন্যালগুলো, অ্যাক্টিভিটিগুলো কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে আসলে? আচ্ছা, হল্টার মনিটর আমাদের এখানে, আমার মনে হয় পৃথিবীর সর্বত্র জি, একই হবে। আমাদের এখানে ছোট্ট একটা ডিভাইস স্ক্রিনের উপর বসিয়ে দেওয়া হয়ে থাকে, এবং এটা দিয়ে আপনি যেরকম দৈনন্দিন কাজকর্ম করে থাকেন ঠিক এক্স্যাক্টলি সেগুলিই করতে পারবেন। এবং আমরা জানতে চাই যে আপনি যখন এক্সারসাইজ করবেন, কিংবা ঘুমাবেন, কিংবা যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন, কোনো ধরনের অ্যাবনর্মালিটি ধরা পড়ে কিনা। ধরা পড়ে কিনা। এমনকি যদি কারো যদি আপনার লস অফ কনসাসনেস হয়ে যায়, ওই সময় আপনার কি ধরনের সিগন্যাল হচ্ছে না হচ্ছে সেটিও দেখা যেতে পারে। তো অনেক কিছু দেখা যেতে পারে। এটি আপনি ট্যারও পাবেন না, জাস্ট একটা ছোট্ট ডিভাইস যেটি ইনফরমেশনগুলো আপনার সেলফোনে এবং আপনার যেখান থেকে পাঠানো হয়েছে তাদের কাছে পাঠানো হয়ে থাকে। এবং কোনো ধরনের যদি ম্যালিগন্যান্ট অ্যারিথমিয়া হয়ে থাকে, সাথে সাথে ডাক্তারকে আবার সেটি জানানো হয়ে থাকে। মানে একটা সিগন্যাল চলে যায়, বা এটা খুব দারুণ জি, বিষয়। আচ্ছা, যদি কারো, আপনি যেটি বললেন যে কখন আসলে মানে এর চিকিৎসা পদ্ধতিটি কি, যখন কারো একটা দেখা গেল যে আমি অ্যাকিউট এমআইয়ের কথা বাদ দিলাম, যে শুধু ডিজেনারেটিভ কোনো চেঞ্জের কারণে কারো হার্ট ব্লক হয়েছে, বা সেটি সেকেন্ড ডিগ্রি হতে পারে টাইপ 2, অথবা কমপ্লিট হার্ট ব্লক হতে পারে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হতে পারে, তো কোনটার জন্য আসলে কি ধরনের চিকিৎসা আপনারা সাজেস্ট করেন আসলে? আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে যে আপনার এটি দেখতে হবে যে কি ধরনের হার্ট ব্লক বা কত সিভিয়ারিটি অফ দ্য হার্ট ব্লক আছে, এবং আপনার ফাংশনটা কিরকম আপনার। হ্যাঁ, তো এবং এরপরে দেখতে হবে যে আপনার এটি কোন ধরনের হার্ট ব্লক। এটি কি ফার্স্ট ডিগ্রি, নাকি সেকেন্ডারি হার্ট ব্লক, নাকি কমপ্লিট হার্ট ব্লক যেটি আপনি বলেছেন। জি, সাধারণত ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে কোনো ধরনের ট্রিটমেন্ট লাগে না। আবার সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে আবার ভাগ আছে টাইপ 1, টাইপ 2। টাইপ 1ও সাধারণত লাগে না, বিশেষ করে টাইপ 2 কিংবা হাই ডিগ্রি এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লকে এটা, থার্ড ডিগ্রি হার্ট ব্লকে অবশ্যই লাগে। অবশ্যই লাগবে। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের টাইপ 2 যদি হয়ে থাকে এবং সেখানে সিমটম আছে কিনা, কিংবা অনেক সময় যদি একটু যদি কোশ্চেন মার্ক থাকে, তখন ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করে যদি আমরা যদি দেখতে পারি, যে তখন বোঝা যায় যে যে এএইচ ডিউরেশনটা কিরকম, এগুলোর উপর ভিত্তি করে আপনার তখন নির্ধারণ করা হয়ে থাকে যে আপনার কি ধরনের ডিভাইস লাগবে। কি ধরনের ডিভাইস বা আসলে চিকিৎসাটি লাগবে। আর যেটি সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পেসমেকার। যে শরীরের ভিতরে যে ন্যাচারাল যে পেসমেকারটি রয়েছে সেটি যদি তার কার্যক্ষমতা হারায়, তাহলে আর্টিফিশিয়াল একটি পেসমেকার আপনারা স্থাপন করে দেন, প্রতিস্থাপন করেন। সে পেসমেকার সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন যে আসলে এটি কিভাবে কাজ করে, জি, কিভাবে কি করতে জি। হয়। পেসমেকারটা হচ্ছে যে, হোয়াট ইজ পেসমেকার? পেসমেকার একটা হচ্ছে যে ডিভাইস যেটা আপনার হার্টের
চেম্বারে আপনাকে যাতে ইম্পালসটা দিতে পারে। কখন দেওয়া হবে? যখন আপনার হার্ট রেটটা আপনার খুবই লো। আমাদের সাধারণত হার্ট রেট 60 থেকে আপনার 100 পর্যন্ত এটা অ্যাকসেপ্টেবল রেঞ্জ বলে থাকি। জি। এখন 60-র পরে হলে অনেক সময় পেশেন্টের অনেক ধরনের সিমটম থাকতে পারে। তো এখন এটাকে এমনভাবে মনিটর করা হয়ে থাকে যে কত নাম্বারে নিচে হলে তখন একটা পালস দেওয়া হবে হার্টের মধ্যে, যাতে আপনার হার্ট রেটটা বেড়ে যেতে পারে, যাতে আপনার এই ধরনের কোনো ধরনের সিমটম কিংবা লস অফ কনসাসনেস না হয়ে থাকে। তো বেসিকলি পেসমেকার একটা হচ্ছে যে একটা ছোট্ট একটা ডিভাইস, যেখানে আপনার হার্টকে আপনার এক্সট্রা যে অ্যাবনর্মাল যে রিদম আছে ওইটি থেকে প্রিভেনশন করতে পারে। জি। তো সেটি আসলে প্রতিস্থাপন তো করা হয়, আমরা দেখেছি যে চামড়ার নিচে যে সাবকিউটেনিয়াস যে মেন যে জেনারেটরটি রয়েছে এবং তার যে লিডগুলো রয়েছে, তারগুলো রয়েছে, সেটিকে হার্টের ভিতরে প্রতিস্থাপন, সেই প্রসিডিউরটি বা আপনি যদি ইনভেসিভ কার্ডিওভাস্কুলার ডিজিজের সাথে জড়িত, নিশ্চয়ই এই কাজগুলো আপনারা নিয়মিত করে থাকেন। তো সেই প্রসিডিউরটি কতখানি আসলে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, বা আসলে কিভাবে আসলে সেটি করা হয়ে থাকে, হার্টের কোথায় এই লিডগুলো দেওয়া হয়ে থাকে? জি, এখন এটি খুবই মোটামুটি খুবই সেফ সেফ প্রসিজার। প্রসিডিউর। আপনার লেফট সাইড দিয়ে এটি আপনার হার্টের যে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের এখানে যাওয়া হয়, এবং এটা ডিপেন্ড করে কয়টি লিড হবে। হ্যাঁ, এখানে আপনার সিঙ্গেল চেম্বার আছে, বাই বাই চেম্বার আছে, তো এটা ডিপেন্ড করে আপনার কি ধরনের নিতে হবে। এবং আপনি যে বলছেন যে পেসমেকার কিন্তু অনেক ধরনের, শুধু জি। সিঙ্গেল চেম্বার, ডুয়েল চেম্বার কিংবা বাই ভেন্ট্রিকুলার চেম্বার, মিন দুটি চেম্বারে করা হয়, এবং অনেক সময় লিডলেস পেসমেকারও এখন ইদানিং বের হয়েছে। ইদানিং বের তো এটি হয়েছে। ডিপেন্ড করে এটি কার উপর কোনটি প্রযোজ্য হবে। যেটি কোনটি প্রযোজ্য হবে একই সঙ্গে যখন একটি এবং এটি তো আসলে কোনো ওপেন হার্ট সার্জারি নয়, সেটি ইনভেসিভ কিন্তু ওপেন হার্ট সার্জারি নয়, কোনো কাটাকাটি করার প্রয়োজন হয় না তার জন্য খুব একটা। খুবই ভেরি স্মল ইনসিশন, বিশেষ করে যে জাগুলার ভেইনের সেখানে, আর এখানে একটু চেস্ট ওয়ালের মধ্যে আপনার একটু ছোট্ট একটা পকেট পকেট করে। দেওয়া হবে, যেটি আপনার এটা করা হয় আর কি, ওই ডিভাইসটা যাতে চামড়ার নিচে ঢুকানো হয়ে থাকে। আর একটি বা দুইটি জেনারেটর, যেটি ডিপেন্ড করে কিরকম নেওয়া হবে, সেটি আপনার ওই যে ভেন দিয়ে আপনার সম্পূর্ণ আপনার হার্টে চলে যাওয়া হয়। এই পেসমেকারের আধুনিক বেশ কিছু সংস্করণ এসেছে, মানে যে আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম যে হার্ট ব্লকের যে আধুনিক চিকিৎসা পদ্ধতি। তো ট্র্যাডিশনাল যে পেসমেকারগুলো সেগুলো তো আসলে একটু মানে উঁচু হয়ে থাকে, জায়গাটিকে দেখা যায়। এখন হচ্ছে আরও ক্ষুদ্র, মানে একেবারে ক্যাপসুলার ফর্মে এসেছে কিছু কিছু পেসমেকার। আপনারা আসলে এই আধুনিকায়নের পথে কোনগুলো ব্যবহার করছেন? খুবই ছোট্ট, এখন মেট্রনিক এত ছোট একটা ডিভাইস বের করেছে যে এটা একদম ছোট, বোঝাই যায় না যে আগের মতো যে বড় একটা ইয়ে ছিল, ডিভাইস ছিল, এখন সেগুলি নাই। এছাড়াও আপনার লিডলেস পেসমেকারও আছে, যেগুলো আপনার মানে অনেক মিনিমাল ইনভেসিভ প্রসিজার আর কি। তো প্রত্যেকটা পেসমেকারের এই লিডলেস কিংবা লিড যুক্ত প্রতিটার একটা প্রোজ এন্ড কনস আছে। তো সুতরাং এটা ডিপেন্ড করে আপনার বয়স কিংবা কি ধরনের করলে বেটার হবে না হবে এগুলোর উপর। হার্ট যে পেসমেকার পরানো হলো বা হার্ট ব্লকের কারণে, তার পরবর্তীতে দেখা গেল যে তার কিছু রিহ্যাবিলিটেশন দরকার হয়, তার জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হয় এবং একই সঙ্গে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সেই জায়গাটা কোথায়, মানে কিভাবে আসলে সেটা আপনারা করে থাকেন? জি, প্রথমে কিছু সাইড এফেক্ট বা কমপ্লিকেশনের ব্যাপারে বলবো। আম, যখন পেসমেকারটা দেওয়া হয়েছে, যে কোনো কিছুতে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, কারণ এটা একটা ফরেন বাড়ি। তো সুতরাং অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, এবং আম, ওই জায়গাটাতে, ইনফেকশন জায়গাটাতে সবসময় খেয়াল রাখবেন, এমনিতে একটু লাল বর্ণ হবে আহ, এটি দেওয়ার পরে, কিন্তু কোনো অবস্থাতে যাতে এটি যাতে ফুলে না যায়, কিংবা জি। অসম্ভব ব্যথা যাতে না লাগে, কিংবা কোনো ধরনের পাস যাতে না হয়ে থাকে, ফিভার যাতে না হয়ে থাকে, এগুলোর দিকে খেয়াল রাখবেন। খেয়াল রাখতে হবে। তারপর কোনো ধরনের যাতে ব্রিদিং প্রবলেম যাতে না হয়ে থাকে, আম, অতিরিক্ত যাতে চেস্ট পেইন বা অন্য কোনো ধরনের যাতে, যেটি আপনার গাটস ফিলিং বলতেছে যে কোনো একটা এটি ইজ নট রাইট, তখন আপনি আপনার প্রোভাইডারের সাথে আলাপ করবেন। তারপর অনেক সময় আমরা আম, কেউ যদি আপনার ব্লাড থিনিং মেডিসিন ব্যবহার করে থাকেন, অ্যালোকুয়েস কিংবা জোরাল্টো হোয়াট এভার, এরকম অনেক ব্লাড থিনার আছে। আম, তো এগুলো যদি ব্যবহার করে থাকেন, তখন খেয়াল রাখবেন যে আপনার কোনো ধরনের এই ব্লাড থিনের সাথে কোনো ইন্টারাকশন হচ্ছে কিনা, কিংবা হিমাটোমা হচ্ছে কিনা, জি। বড় ফুলে যাচ্ছে কিনা, একটু কালো বর্ণের হয়ে যাচ্ছে কিনা, এগুলোর দিকে খেয়াল রাখবেন।
তারপর অনেক সময় আপনার যে এই যে লিডটা দেওয়া হয়েছে এটির ম্যাল ফাংশন হতে পারে, যেহেতু এটি অনেকটা ওয়্যার টাইপের, এবং এই জায়গাটাতে যাতে কোনো ধরনের যাতে সমস্যা হচ্ছে কিনা খেয়াল রাখবেন। এটি কিভাবে বুঝবেন? এটি যদি কথার কথা আপনার পেসমেকার আছে কিন্তু আপনি কোনো গার্বেজ বা হেভি লিফটিং কোনো কিছু করছেন, হঠাৎ করে আপনি আবার আনকনশাস হয়ে গেলেন, কিংবা আপনার খুব ডিজি লাগতেছে, এই ধরনের যদি হয়ে থাকে আপনি অবশ্যই আপনার প্রোভাইডারের সাথে আলাপ করবেন, যাতে এটি আবার ডিভাইস ইন্টারোগেশন করা যেতে পারে, যে কোথাও কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে। তো এই ধরনের ম্যাল ফাংশন কিংবা আনএক্সপেক্টেড হার্ট রিদম যদি প্রবলেম হয়ে থাকে সেগুলো আমরা দেখে থাকি। আর আপনার সেকেন্ড প্রশ্নটা কি ছিল না আপনার? যে বলছি যে আসলে এর পরবর্তী যে কিছু সতর্কতা, তার জীবনধারার জি, পরিবর্তন এবং সতর্কতা কি কি অবলম্বন করতে হবে? জি। তো প্রথম 2 to 3 উইকস আপনাকে হেভি লিফটিং, বিশেষ করে 10 পাউন্ডসের ওভার কিংবা পুশিং কিংবা ফুলিং কিংবা টুইস্টিং এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপর আপনার যেই জায়গাতে আপনার পেসমেকারটা ইমপ্ল্যান্ট করা হয়েছে এখানে যাতে কোনো ধরনের প্রেশার যাতে না পড়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর যে কাপড়টা আপনি পরবেন যাতে অসম্ভব যাতে এটা রাব না হয়ে থাকে ইনসেশন এরিয়া, সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর যে লাইফ অ্যাক্টিভের ব্যাপারে আপনি মোটামুটি ফিজিক্যালি অ্যাক্টিভ যেভাবে ছিলেন আগে সেরকম করতে পারবেন, হাঁটা চলাফেরা এগুলি, কিন্তু স্ট্রেনাস কোনো এক্সারসাইজ বিশেষ করে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে আপনি ওই সময় খেয়াল রাখতে হবে, যাতে এটা না করার জন্য আপনি আপনার প্রোভাইডারের সাথে আলাপ করে এটা বুঝে নেবেন, এক একজন প্রোভাইডার এটা বলে দিবেন। তবে ম্যাক্সিমাম সময় 1 মাস পর্যন্ত এটা খুবই খেয়াল রাখতে হয়। তারপর যে কোনো কিছু ওভারডু করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। তারপর যে কোনো সময় যদি আপনি যদি টায়ার্ড ফিল করে থাকেন, জাস্ট কুইট বিফোর ইউ গেট টায়ার্ড। হ্যাঁ, তো এটি খেয়াল রাখতে হবে। তারপর আপনি যখন শাওয়ার করবেন 2 দিন পরে, যাতে ওই জায়গাটা যাতে প্রটেক্টেড থাকে সেদিকে খেয়াল রাখবেন। তারপর কার, ট্রেন বা এয়ারপ্লেন যাতে কোনো ধরনের ট্রিপে যাতে কোনো ধরনের ডেঞ্জার যাতে আপনার না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। কারণ অনেক সময় আপনার বিভিন্ন ডিভাইসের ভিতর দিয়ে যেতে হয় এবং সেগুলি আপনার পেসমেকার কম্প্যাটেবল কিনা বা আপনার পেসমেকার যেটি আছে সেটি কতটুকু কম্প্যাটেবল সেটি আগে ভাগে জেনে নেবেন। আপনি যে প্রশ্নটা একটু আগে করেছেন যে অনেক সময় আমাদেরকে আবার এমআরআই মেশিনে যেতে জি হয় যে জি। কোনো কারণে, এবং অনেক পেসমেকার এখন এমআরআই কম্প্যাটেবল, কিন্তু কোনো অবস্থাতে যদি আপনি না জানেন অবশ্যই বলে দিবেন যে আপনার পেসমেকার আছে এবং কোন ধরনের পেসমেকার একটা কার্ড দেওয়া হয়ে থাকে সেটি জানাবেন রেডিওলজিস্টকে যে এই এমআরআই মেশিনটা আপনার পেসমেকার কম্প্যাটেবল কিনা। কম্পারেটিভ তো এই কিনা। ধরনের অনেক কিছু আপনি বলে রাখতে পারেন। এমনকি যখন আপনি এয়ারপোর্টে যাবেন টিএসএ এজেন্টকেও আপনি বলে দিতে পারেন যে আপনার পেসমেকার আছে, সুতরাং ওরা বুঝে নিবে যে আপনাকে কোন দিক দিয়ে আপনাকে এন্ট্রান্স করতে হবে। Anyway, এগুলো আসলে স্বাভাবিক জীবনে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কতদিন পর পর আসলে তার এই যে পেসমেকারটি সেটি চেক আপ করা দরকার, যে সেটি ফাংশনিং রয়েছে কিনা? তো সাধারণত যখন প্রাথমিক অবস্থা তো একটু খুব ফ্রিকুয়েন্টলি করতে হয়, 1 মাস, তারপর 3 মাস, তারপর প্রতি 3 মাস অন্তর অন্তর করলে এটি যথেষ্ট। যথেষ্ট হয়। আচ্ছা, হুম, পেসমেকারের সঙ্গে আমরা আসলে যেটি আরও কিছু জিনিস রয়েছে, যেমন হার্টের যে রিদম রয়েছে সেটির যদি কোনো ব্যত্যয় ঘটে, আমরা অ্যারিথমিয়া বলে থাকি, যে সিভিয়ার লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া যদি অনেকের থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিছু মানে যেটি ডিভাইস আমরা অনেক সময় আপনারা বসিয়ে দিয়ে থাকেন, যেটি নিজেই শক দেয়, মানে যেটা ইন্টারনাল কার্ডিওভার্টার যেটা রয়েছে। তো সেই জি, আইসিডি প্রতিস্থাপনের বিষয়টা যদি আমাদেরকে বলতেন, যে কখন আসলে এটি করা হয়ে থাকে, কখন আসলে কোন পরিস্থিতিতে সেটা খুব জরুরি। জি। এই প্রশ্নটা করার আগে আমি আরেকটা জিনিস অ্যাড করে নিই। খুব সম্ভবত হয়তো পেসমেকারের চাপটা থেকে আপনি অন্যদিকে মুভ নিচ্ছেন। জি জি জি। পেসমেকার সাধারণত লাস্টিং করে থাকে অ্যাবাউট 10 ইয়ার্স প্লাস মাইনাস। তো এটি ডিপেন্ড করে আপনার কতটুকু ভোল্টেজ আপনি ব্যবহার করে ফেলেছেন। আপনি ধরেন আপনি যদি একটা সেল ফোনের মধ্যে যদি ব্যাটারি থাকে সেটি যদি আপনি অনবরতই যদি ব্যবহার করে থাকেন তো আপনার ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়ি চলে যাবে। তো পেসমেকার অনেকটা ব্যাটারির উপর নির্ভর করে থাকে। আমি এই ব্যাটারি বলতে বোঝাচ্ছি যদি আপনাকে যদি অনেক শক দিতে হয়, আপনার হার্ট রেট যেহেতু কম, এইভাবে যদি বারবার দেওয়া হয় তাহলে তো ব্যাটারির লাইফ টাইমটা চলে যাবে, আর না হলে অ্যাবাউট 10 to 15 ইয়ার্স আপনার থাকবে। সেটা এবং থাকবে। এরপরে আপনার ইলেকট্রোফিজিওলজিস্ট এটি আবার শুধু ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, পুরা পেসমেকারটা চেঞ্জ করা চেঞ্জ লাগবে করার না, শুধু প্রয়োজন নেই, জেনারেটরটা চেঞ্জ করতে হবে। শুধু ব্যাটারিটি। আচ্ছা, এবং এবার এটি আপনার এই জন্যই বোধ হয় আসলে একটু ফলো আপ করা দরকার, যে প্রতি জি, যেটি বললেন আপনি 3 মাস পর পর সেই ফলো আপটি করা দরকার। জি, জি। এবার যে প্রসঙ্গটি আমরা বলছিলাম।
জি, এবার আসেন আপনার যেটি আইসিডির কথা বলেছেন, এটা হচ্ছে যে ইমপ্ল্যান্টেবল আইসিডি, সংক্ষেপে আমরা বলে থাকি, এটা হচ্ছে যে ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর। জি, তো এটা ডিফিব্রিলেটর, এটা পেসমেকার থেকে একটু ভিন্ন। পেসমেকারটা হচ্ছে যে স্লো হার্ট রেট, আপনাকে পালস দিয়ে আপনার হার্ট রেটটা বাড়ালো, বাড়াবে। এটি হচ্ছে। আর যেটি আইসিডি, আইসিডির ফাংশন কিন্তু ভিন্ন ধরনের। আইসিডি যদি আপনার, আমরা যেটাকে বলি যে সাডেন কার্ডিয়াক ডেথ, যে কোনো, এটি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এগুলা জন্য হতে পারে, বা অনেক অন্য কারণে হতে পারে। তো এই সময় যে হঠাৎ করে যে যে আপনাকে ইলেকট্রিক যেটা শক দিতে হয়, সেটি হচ্ছে যে আইসিডি। আচ্ছা। তো আইসিডিও আপনার বিভিন্ন ধরনের আছে। এটি আপনার ট্রেডিশনাল আইসিডি আছে, অ্যাগেইন আপনার পেসমেকারের মতো আপনার সাবকুটানিয়াস আইসিডি, এস আইসিডি বলে থাকি। তো এগুলি হচ্ছে যে আপনার অ্যাগেইন ডিপেন্ড করে থাকে আপনার আহ, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে যে কখন এই আইসিডিটা আপনার বসানো হয়ে থাকে। সাধারণত অ্যাগেইন কারো যদি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ থাকে, হার্ট অ্যাটাক থাকে, অসম্ভব উইকেন্ড হার্ট থাকে, কিংবা আপনার যেটাকে কার্ডিয়াক ডেথ বলে থাকি অনেক সময় আমরা, যে যে আবার যে পরে যে আবার যে মানে রিজুভেনেট হয়ে থাকে। তো এই ধরনের হলে অনেক সময় এনলার্জ হার্ট মাসেল এত বেড়ে গেছে যে কার্ডিওমায়োপ্যাথিক কনজেস্টিভ হার্ট ফেলিওর, এগুলোর জন্য দেওয়া যেতে পারে। অনেক সময় আপনার লং কিউটি সিনড্রোম বা জেনেটিক অনেক কারণ আছে, এগুলোর জন্য আপনার দেওয়া যেতে পারে। যেতে পারে। খুবই চমৎকার করে বললেন। আমরা আসলে এবার মূল একটি জায়গায় চলে আসি। সেটি বলেছিলাম শুরুতেই যে হার্ট ব্লক নিয়ে আমাদের মধ্যে একটু মিসনোমার ধারণা আছে। অনেক সময় হার্টের আর্টারিতে যে ব্লক, মানে যেটি আমাদের পূর্ণ হয়ে যায়, যেটার কারণে হার্ট অ্যাটাক হয় পরবর্তীতে, সেটাকেও সাধারণভাবে হার্ট ব্লক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তো সেটাকে আসলে আমরা কিভাবে অভিহিত করতে পারি, এক। আর দুই নাম্বার হচ্ছে যে আসলে এই হার্টের বা আমরা ইসকিমিক কার্ডিয়াক ডিজিজ বা এই যে প্রসেসটা, সেটার পিছনে প্রধান কারণগুলো কি কি, কিভাবে আসলে আমরা বুঝবো যে আমার হৃৎপিণ্ড বা আমার হার্ট আস্তে আস্তে ধীরে ধীরে আক্রান্ত হচ্ছে, বিষয়গুলো। জি, ম্যাক্সিমাম সময় আমাদের যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে যে আমাদের করোনারি ভেসেলের যে ব্লকেজ হয়ে থাকে সেটির জন্য। এই ব্লকেজটা হচ্ছে যে চর্বি বা প্ল্যাক। এই প্ল্যাকটা যখন রাপচার হয়ে যায় এবং রাপচার হয়ে অন্য জায়গায় গিয়ে এটি যদি করোনারি আর্টারিকে যদি ব্লকেজ করে ফেলে, তখন কি হয়, ব্লাড সার্কুলেশনটা আর যেতে পারে না। বন্ধ ব্লাড হয়ে যায়। সার্কুলেশন না হলে হার্টের ওই অংশটাই ও ব্লাড সাপ্লাই বা নুরিশমেন্টটা পায় না এবং হার্ট মাসেলটা উইক হয়ে যায়। তখন হার্ট মাসেলটা আগের মতো যে যেভাবে কন্ট্রাক্টিলিটি করতে পারতো, সে কন্ট্রাকশনটা যদি না করতে পারে, তাহলে আপনার যে ব্লাড সাপ্লাই যতটুকু সাপ্লাই দেওয়ার কথা, যেমন ব্রেন বলেন বা অন্যান্য পার্টে বলেন, এগুলো কমে যাবে। তো সুতরাং এটি একটা কারণ। এর জন্য অনেক ধরনের সিমটম বলেন, এই যে ফ্যাটি টায়ার্ডনেস, এগুলি সবই হতে পারে। এবং এট দ্য সেম টাইম যে এই যে ক্লটটা বললাম, সেটি আবার কিন্তু আপনার এই ব্লাডের স্রোতের সাথে আবার যে কোনো জায়গায় ডিসলস হয়ে গিয়ে সেখানে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারে, যেমন স্ট্রোক বলেন, কিংবা অন্য জায়গায় অ্যাম্বোলাই, যে অনেক ধরনের প্রবলেম হতে পারে। জি, যে খুব চমৎকার করে বললেন। একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার ফোনটি আমরা নেই। দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি, বলুন। আমার বয়স হচ্ছে 50 বছর। জি, আমি গত ডিসেম্বর মাসে আমি স্ট্রোক করেছিলাম। আমার প্রেশার বেশি ছিল, তিন বছর থেকে প্রায় আমি গুরুত্ব দিতাম না। জি, পরে হঠাৎ আমি অফিসে হঠাৎ করে স্ট্রোক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলাম। জি, পরে ওখান থেকে প্রাইভেট চিকিৎসা করার পর বললো যে আপনার একটা ব্লক আছে। পরে আমি ইন্ডিয়াতে গেছিলাম। জি, ইন্ডিয়াতে মোটামুটি একই কথা বলেছিল। তো আমি অবশ্য রেগুলার জিম করতাম। আমার বডি অনেক সুন্দর স্মার্ট বডি। জি। পরে এই 4-5 মাস ওষুধ খাওয়ার পরে আমি আবার পুনরায় জিম করছি। তো আমি নিজেকে খুব সুস্থ মনে হচ্ছে এখন। প্রেশারটা যেহেতু নিয়ন্ত্রণে চলে এসছে, তো আমি আগের মতো শরীরটা অনেকটা ভালো লাগছে। তো জিমটা যে আমি করছি, কি কোনো ক্ষতি টতি হবে নাকি, এটা একটু যদি আপনি বলেন। কি, আপনি যেটা প্রথমে আসলে একটু ভুলটা ধরে দিই, স্ট্রোক বলতে আসলে কি হার্টের কোনো অ্যাটাক হয়েছিল আপনার? জি জি, সঠিক জি, সঠিক। সেটি আসলে হার্ট অ্যাটাক। আর দুই নাম্বার হচ্ছে যে আপনি কোনো অ্যানজিওগ্রাম করেছেন কিনা, মানে কিভাবে বুঝলেন যে ব্লক হয়েছে? অ্যানজিওগ্রাম করেছেন? এনজিওগ্রাম করিনি, আমি করেছি আপনার ইকো, ইকো। তারপর ওই যে আর অন্য অনেক টেস্ট জি, দিয়েছিল। বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। জি, আচ্ছা, আমরা এই প্রশ্নটি নিলাম আপনার, এবং আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটি একই সঙ্গে নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানাটা বলে আপনার প্রশ্নটি করুন।
আমাকে শুনতে পাচ্ছেন? জি। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। নাম বলতা? জি বলেন, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ইউনুস মিয়া, জি। মোহাম্মদ ইউনুস মিয়া। বয়স কত? তারপরে বাড়ি হচ্ছে খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 25 বছর। জি, এখন কি সমস্যা হচ্ছে? আপনি কি জানতে চাচ্ছেন আমাদের কাছে বলুন। ওই বলতেছিলাম যে আমি তো বাইপাস করছি। জি। তো এই বাইপাস হওয়ার পরে এখন ওই ওষুধ খাইতেছি নিয়মিত। আজকে কম না 14 সালে হয়েছি। জি, বুঝতে পেরেছি। এখন? তো এই এখন মাঝে মাঝে বুঝছেন ওই যে একবারে পলপের এখান থেকে একটা ব্যথার মতন ওঠে বুঝছা, মানে কিছু শ্বাসকষ্ট হয় আমার। জি, এটি এখন সমস্যা। কি করবেন এখন এটি নিয়ে? এই তো? ঠিক আছে। হার্ট অ্যাটাকের মতো হয়েছিল এবং উনি কোনো ধরনের ইনভেসিভ কোনো প্রসিডিউরে যাননি। ওনাকে ওষুধপত্র দেওয়া হয়েছে। উনি পার্শ্ববর্তী রাষ্ট্রতে গিয়েও পরীক্ষা করিয়েছেন। তো বলেছেন একটা হার্ট ব্লক আছে। তো এখন উনি নিয়মিত জিম করছেন, ওষুধ খাচ্ছেন, অনেক বেটার ফিল করছেন। ওনার জিজ্ঞাসা হচ্ছে যে জিম করাতে ওনার কোনো সমস্যা হবে কিনা। ধন্যবাদ ভাই আমাদেরকে কল করার জন্য। তো আপনার একটা জিনিস আমি বুঝতে পারলাম না যে আপনাকে বিভিন্ন ডাক্তার বলেছেন যে আপনার ব্লকেজ আছে। তো এই ব্লকেজটা আবার আমি যতটুকু জেনেছি যে আপনার কোনো এনজিওগ্রাম হয় নাই, হয়তো অন্য নন ইনভেসিভ কোনো টেস্টের মাধ্যমে হয়তো জেনেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি বলেছেন যে শুধুমাত্র একো করেছেন। আমি জানি না অন্য কোনো ধরনের স্ট্রেস টেস্ট, বিভিন্ন ধরনের স্ট্রেস টেস্ট আছে, এগুলো করেছেন কিনা। যদি না করে থাকেন এটি মাস্ক করানো দরকার। নিশ্চয়ই ওনারা হয়তো করেছেন, যেহেতু বলেছেন যে আপনার একটা ব্লকেজ আছে। যদি ব্লকেজ থেকে থাকে আপনাকে দেখতে হবে এটা কি ধরনের ব্লকেজ, কত এক্সটেন্সিভ এই পারফিউশন প্রবলেম আছে। এটির উপর ভিত্তি করে আপনাকে খুব সম্ভবত আপনার সিমটম সহ মিলিয়ে আপনার এনজিওগ্রাম করা দরকার। জি। এনজিওগ্রামটাতে দেখতে হবে যে আপনার কোন ভেসেল কতটুকু কত পার্সেন্টেজ আপনার ব্লকেজ আছে, এটি একটা পয়েন্ট। আর আপনি যেহেতু আল্লাহর রহমতে এখন ভালো আছেন, অবশ্যই ভালো সুসংবাদ সেটি, এবং যেহেতু এক্সারসাইজও করতেছেন খুবই ভালো নিশ্চয় আছেন। এরপরও আমি বলবো যে আবার একটু স্ট্রেস টেস্ট এবং কার্ডিয়াক বিভিন্ন টেস্টগুলো অন্তত কার্ডিয়াক সিটি পর্যন্ত করাতে পারেন, কিংবা করোনারি ক্যালসিয়াম স্কোর করাতে পারেন। এগুলা নন ইনভেসিভ প্রসিজার, এগুলো করালেও আপনি জি। অনেক উপকৃত হবেন। এটি আর সেই সাথে সাথে জি। আপনার ডায়েটের ব্যাপারে খেয়াল রাখবেন। আর আমি জানি না এখন রিজেকশন ফ্র্যাকশন কেমন, আপনার মাসল থিকনেস কেমন, এগুলোর উপর ভিত্তি করে অনেক কিছু আমরা সাজেশন দিয়ে থাকি এক্সারসাইজের ব্যাপারে। সুতরাং জি। একটু এবং এবং cardiologist এর নিকটস্থ সাথে- একজন কার্ডিওলজিস্ট সাথে আসলে কথা বলা দরকার, যাতে উনি সরাসরি ওনাকে দেখে সিদ্ধান্তটি নিতে পারেন। এবং দ্বিতীয় দর্শকের প্রশ্নটি ছিল, ইউনুস সাহেব ফোন করেছেন, 65 বছর বয়স, ওনার 2014 সালে বাইপাস অপারেশন করা আছে, সিবিজি করা। এখন উনি মাঝে মাঝে ব্যথা অনুভব করেন, কি করণীয়? জি, তো ওনার বাইপাসটা হয়েছে কতটুকু, কয়টা ভেসেল কয়টা গ্রাফট হয়েছে সেটা জানি না। তারপর এখন যেহেতু পেইন আছে, বিভিন্ন ধরনের ডিসকমফোর্ট ফিল করতেছেন, অবশ্যই ওনাকে কার্ডিয়াক ওয়ার্কআপ করতে হবে। জি, আবার কার্ডিয়াক পুনরায়। ওয়ার্কআপ আপনার একো স্ট্রেস টেস্ট সাথে সাথে খুব সম্ভবত ওনার এনজিওগ্রামও করতে হবে। রিডো অ্যাঞ্জিওগ্রাম করা প্রয়োজন এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমরা আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার কলটি একটু নিতে চাই। দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। আমাকে শুনতে পাচ্ছেন? জি। জি বলুন। জি, আমার নাম হানিফ, আমি উত্তরা থেকে বলছি। জি, বয়স কত আপনার? আমার বয়স 55 বছর। জি, সমস্যাটি বলুন। দীর্ঘদিন ধরে আমার হাত মানে বুক ধরপড় করে, প্রচন্ড হাত কাঁপে। জি। এবং তখন আমার অনেক সময় সেন্স এলোমেলো হয়ে যায় আর কি। আচ্ছা। তো এটা আগে ছিল 10-15 মিনিট, এবং 15 দিন 1 মাস পরে হতো। এখন আস্তে আস্তে আমার এটা একদিন পরে একদিন, এবং 12 ঘন্টা বা আরো বেশি সময় নিয়ে বুক ধরপড়টা থাকে। এটাই আর কি। এই সমস্যাটি নিয়ে আপনি ভুগছেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি উত্তরে চলে যাই। উনি কিন্তু খুব সিরিয়াস কিছু প্রবলেমের কথা বলেছেন। ওনার বয়স 55 বছর, উত্তরা থেকে বলছেন যে ওনার হার্ট খুব প্যালপিটেশন হচ্ছে, বুক ধরফর করছে এবং এলোমেলো হয়ে যাচ্ছে, উনি জ্ঞান হারিয়ে ফেলছেন এবং ফ্রিকোয়েন্সিটা এখন বেড়েছে, প্রায় দেখা যাচ্ছে দিনে 2 বার করে হচ্ছে। কি করণীয় রয়েছে এই মুহূর্তে?
জি, আমি ধন্যবাদ again আপনি প্রশ্ন করার জন্য। আমি খুবই দুঃখিত যে আপনি এই ধরনের সিম্পটমে ভুগতেছেন। কিন্তু আপনার যেহেতু সিম্পটমটা খুবই সিভিয়ার, ফুল কার্ডিয়াক ওয়ার্কআপ লাগবে। এটি কি জি, আপনার ইসকেমিয়ার জন্য কোনো করোনারি ভেসেল, হার্টের মধ্যে যে ভেসেলগুলো আছে সেগুলোর ব্লকের জন্য আপনার এরকম পালপিটেশন হচ্ছে? সম্ভাবনা খুবই বেশি হতে পারে এবং এট দ্য সেম টাইম আপনার কোনো ইলেকট্রিক্যাল পাথওয়ে কোনো প্রবলেম আছে কিনা সেটিও দেখতে হবে। তো যদি আপনি আমাকে মিনিমাইজ করতে বলেন যে আমি কোনটা আগে করব, আমার মনে হচ্ছে যে আপনাকে আগে ইস্কিমিয়া রুল আউট করতে হবে। আমার খুবই সন্দেহ লাগতেছে, আমার মনে হচ্ছে যে জেনেটিক বা অন্য কোনো ইলেকট্রিক্যাল পাথওয়ে থেকেও ইস্কিমিয়াটা আপনাকে মাস্ট দেখতে সমস্যা হবে যে হতে কোনো পারে। ধরনের এই ধরনের প্রবলেম হচ্ছে কিনা। তাহলে খুব তো সুতরাং দ্রুতই ওনাকে, কার্ডিওলজিস্টের সাথে আলাপ জি, করবেন। দ্রুতই জি তাড়াতাড়ি হসপিটালে যেয়ে যে কার্ডিয়াক ওয়ার্কআপ একটা অন্ততপক্ষে ইসিজি, তারপর হচ্ছে যদি ইকো এবং জি ওয়ালটা জি মনিটরিং যা যা প্রয়োজন জি সেগুলো করা উচিত। আর বসে থাকা কোনো সুযোগ নেই সেক্ষেত্রে। না, আচ্ছা, কোনো সুযোগ নেই। সেই কথাটাই বলছি। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আমরা আসলে কিছু ফোন কল নিয়েছি, কিছু আমরা একদম রিয়েল টাইম কিছু সমস্যার কথাও শুনলাম। আমি বুঝতে পারছি যে এই কার্ডিয়াক ডিজিজ কতখানি গভীরভাবে একেবারেই প্রসারিত, বা আমাদের অনেক পেশেন্টরাই আসলে এই রোগগুলোতে ভুগছেন। তো সে প্রসঙ্গে আরেকটি কথা বলছি যে হার্টের যে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ যেটি আমরা বলছি, হার্টের আর্টারিতে সমস্যা হচ্ছে, সেটির আসলে আধুনিক চিকিৎসাটি কি, আমরা খুব সংক্ষেপে শুনবো একেবারেই। না, আধুনিক চিকিৎসা তো অনেক কিছু আছে। আহ, এটি অ্যাগেন ডিপেন্ড করে, যখন অ্যানজিওগ্রামের ব্যাপারে তখন বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি আছে, মেডিসিনের ব্যাপারে অনেক মডার্ন টেকনোলজি আছে। সবচেয়ে বড় কি কথা হচ্ছে যে কিভাবে আমরা এই হার্ট ডিজিজকে প্রিভেন্ট করব, জি, এটি হচ্ছে যে সর্বপ্রথম জি, এটিকে সেটি ভালো তাহলে রাখতে হলে সেটি আপনাকে তাহলে শুনি যে আসলে প্রিভেনশনটি কি, জি সেটি বলে আমরা শেষ করব আজকে। জি, জি নাম্বার ওয়ান আমি অনুরোধ করব, যারা স্মোকিং করে থাকেন কোনো হুম, অবস্থাতে স্মোকিং করবেন না। আমার কাছে মনে হচ্ছে এটি হারামের পর্যায়ে চলে গেছে। একদম ডু নট স্মোক জি, অর ইভেন ইউজ টোবাকো, দ্যাটস ইট। ইভেন এটি মারিওয়ানা হোক, অনেক সময় আমরা বেবস ব্যবহার করে থাকি বা বিভিন্ন ধরনের রিক্রিয়েশনাল কোনো ধরনের এই ধরনের মানে জি, রিক্রিয়েশনাল জি, বলেন, স্মোকিং বলেন, একদম বাদ। তারপর সবসময় আপনাকে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, অন্তত 30 to 60 মিনিটস আপনাকে কোনো না কোনো অবস্থায় আপনাকে হাঁটা চলাফেরা এগুলা বা জি, রানিং করা, এক্সারসাইজ করা, এগুলো করতে হবে। সেডেন্টারি লাইফস্টাইল থেকে বের হতে হবে। আমি সবসময় বলে থাকি 150 মিনিটস এ উইক ওকে, মডারেট অ্যারোবিক জি, এক্সারসাইজ, অথবা জি, 75 মিনিটস রেগুলার জি, প্র্যাকটিস, অসংখ্য ধন্যবাদ ইট ডাক্তার হেলদি মঞ্জুর ডায়েট। মোর্শেদ। আমরা আসলে হয়তো আজকে সময় স্বল্পতার জন্য আসলে আর দীর্ঘায়িত করতে পারছি না, নিশ্চয়ই পরবর্তী সময়ে আপনার সাথে আবার যুক্ত হব। সুপ্রিয় দর্শক, আমরা আজকে হার্ট ব্লক এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলেছি, এবং একই সঙ্গে জীবনধারার যে পরিবর্তনগুলো দরকার যাতে আমাদের হৃৎপিণ্ড সুস্থ রাখতে পারি সেই প্রসঙ্গে কথা বলেছি। সবাই ভালো রাখবেন এবং নিজের হৃৎপিণ্ডকে সুস্থ রাখবেন।